অবশেষে দিরাগমনে আমি বাপের বাড়িতে চলে এলাম, আমি আর বাবাইয়ের বাবা। তো আমাদের যেমন আগেই বলেছি অষ্টমঙ্গলা হয় না, আমাদের হচ্ছে দিরাগমন। আর দিরাগমনের পরের দিন সত্যনারায়ণ সুবচনে দিল আমার মা ভীষণ অসুস্থ ছিল, সেই কারণে আমার বউ ভাতের দিন মা যেতে পারেননি আর কি। দিরাগমনে এসে সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা, আমি বাড়িতে কিন্তু কিছু বললাম না যে আমার সাথে কেমন ব্যবহার করেছে বা আমাকে পোড়া তেল দিয়ে ভাত মেখে দিয়েছে, কিছুই বললাম না আমি। কেন কি বাবার মোটামুটি আপত্তিতেই বিয়েটা করেছিলাম। যতই বাবা রেজিস্ট্রিতে সাক্ষী দিক বা সামাজিক বিয়েতে বাবার সাথে থাকুক, তারপর যদি আবার এইসব কথাগুলো বলি তাতে মায়ের আবার মনটা খুব খারাপ হয়ে যাবে, যেন কিছুই বললাম না, কিছুই বলিনি আমি। এবার আমার বিয়ে দুদিন পর, আমার তো 18 তারিখ বিয়ে হয়েছে, 23শে জানুয়ারি আমার পিসশাশুড়ির ছেলের মানে ওই পিস্তত ভাসুরের বিয়ে। তো বাবের বাবা আর আমি মিলে সেই বিয়ে অ্যাটেন্ড করতে গেলাম। সবচেয়ে বড় কথা কী জানো তো, আশ্চর্য তখন লাগলো যখন নতুন বউ আসার পরে সেই, অ্যাকচুয়ালি ওটা তো পিসশাশুড়ির বাড়ি যেখানে আমাকে ওঠানো হয়েছিল। তো সবচেয়ে আশ্চর্য সেটা লাগলো যে পিসির ছেলের বউ বিয়ে করে যাওয়ার পরে সেই আলতায় পা দেওয়া, আলতা পা করে বাড়িতে ঢোকা, চাল ফেলা, সবচেয়ে বড় কথা রান্নাঘরে গিয়ে দুধ ওতলানো, এগুলো সবই কিন্তু আচার অনুষ্ঠান করা হয়েছিল, মানা হয়েছিল। এবং সেগুলো কে করেছিল জানো আগ বাড়িয়ে? আমার শাশুড়ি মাই কিন্তু এই সব আচার অনুষ্ঠানগুলো করেছিলেন। আমার ক্ষেত্রে কিছুই করেননি, কিন্তু ওনার ক্ষেত্রে করা হয়েছিল। আমার সেই জন্য কী বলবো, খারাপ অবশ্যই লেগেছে, কিন্তু সেরকমভাবে কিছু আর কি করতে পারি বলো, আর কিছু এইটুকু বুঝতে পারছিলাম যে আমাকে মন থেকে মানেনি। ওকে নিয়ে প্রচণ্ড মাথায় চড়িয়েছিল, প্রচণ্ড ওকে নিয়ে আবদার খাতির সব কিছু। আর আমি কে, আমাকে তো দেখেও দেখছিল না, এরকম একটা ব্যাপার। যাই হোক, তো তারপর ওদের বিয়ে বউ ভাত অ্যাটেন্ড করে যথারীতি আমি আবার বাপের বাড়িতে ফিরে এলাম। বাপের বাড়িতে আমি বেশ কিছুদিন থাকলাম, কেন কি আমার একটা ট্রিটমেন্ট চলছিল গলার, এবং শ্বশুরের পারমিশন নিয়েই হচ্ছে, উনিও পারমিশন দিলেন ঠিক আছে এখন তার ছেলের সাথে যাওয়ার দরকার নেই মালদাতে, তো গলার এটা সারিয়ে নিয়ে তারপর আমি যেন যাই। তো বেশি দিন না, 1 মাস মতো আমি মোটামুটি ওখানে ট্রিটমেন্টে ছিলাম। তো তখনই হচ্ছে দেখতে দেখতে আমার এখানেও হলো, আর দুটো হচ্ছে অদ্ভুতভাবে দুটো, মানে এইটা আর এইটা না, এই দুটো গলায় এই দুটো না বাস্ট করে গেল। প্রচণ্ড কষ্ট, ভেতরটা পুরো গর্ত, হাড় দেখা যাচ্ছে, খুব কষ্ট পেয়েছি আমি, এই আর কি। আচ্ছা, এই ক্ষেত্রে একটা কথা আমি তোমাদের বলতে ভুলে গেছি। আমার পিসশাশুড়ির ছেলের যেদিন বিয়ে ছিল, এবার সেই দিনটা কী বলো তো, সেই দিনটা তো পিসশাশুড়ির ছেলে, আমি, বাবাইয়ের বাবা সবাই মিলে যাদের যাদের বাড়িতে নেমন্তন্ন করা, যেমন সৌমিত্র চ্যাটার্জি অভিনেতা, তারপরে শকুন্তলা দেবী মানে হচ্ছে ঋতুপর্ণার শাশুড়ি, এদের সবাইকে নেমন্তন্ন করে এলাম। এবার কী বলো তো, ওই দিন আর কি, এটা হচ্ছে বিয়ের আগের দিন আমরা করে এলাম সব নেমন্তন্ন, এবং সেই দিনই কী বলো তো সন্ধেবেলা তো কোনো কারণে না ওই আমার পিসশাশুড়ির মানে যে ছেলের হবু বউ, তার বাবা, এই বাড়িতে তো খুব ভালো যোগাযোগ ছিল আর কি, ওদের বাড়ির সাথে যাতায়াত রীতিমতো, তো উনি এসেছিলেন। উনি আবার হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তার, জানো তো। এবার হোমিওপ্যাথি ডাক্তার, তো এবার উনি আমাকে না দেখলেন ভালো করে,
আমার গলায় এগুলো হয়েছিল, উনি দেখলেন। হ্যাঁ, এবার হঠাৎ করে উনি বলে বসলেন কী বলো তো, হঠাৎ করে উনি বলে বসলেন যে আমার না থাইরয়েড আছে। আমার কিন্তু কোনো দিনও কোনো থাইরয়েড হয়নি, এবং কোনো দিনও হচ্ছে কী বলো তো, মানে আগেও ছিল না, পরেও ছিল না, এখনও নেই, কোনো দিন না। তো উনি আমাকে একটা ওষুধ খাইয়ে দিলেন। অদ্ভুত ব্যাপার কি জানো তো, এবার ওই ওষুধটা খেয়ে না আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল, রীতিমতো হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল আমার, সেরকমভাবে কোনো সার ছিল না। তো উনি যখন ওই বাড়িতে আমাকে ওষুধটা দিচ্ছেন, আমি খাবো না, তখন একটা কথাই আমার শাশুড়িকে বলেছিল। তো শ্বশুর শাশুড়ি রীতিমতো ডাইনিং রুম থেকে, মানে ড্রয়িং রুম থেকে রীতিমতো দৌড়ে এসেছিল, বলেছিল এই মেয়ের হচ্ছে থাইরয়েড, এবং এই মেয়ে কোনো দিনও হচ্ছে মা হতে পারবে না। এবার বোঝো বন্ধুরা, প্রথম কথা তো আমার কোনো রকমের কোনো থাইরয়েড কোনো দিন ছিল না, তারপরেও টেস্ট করা হয়েছে, কোনো দিন ধরা পড়েনি থাইরয়েড। আর এই এত বড় কথাটা, মানে ওনাকে তো খুব মানতো, মানে আমার শ্বশুর শাশুড়ি ভীষণ মানতো। হ্যাঁ, তো ওই ভদ্রলোককে আর কি, মানে আমার পিসশাশুড়ির বেয়াই বোধহয় হবে, তো ওনাকে তো ভীষণ বেয়াই বেয়ান বলে, ভীষণ মানতো। তো একবার যখন উনি ডিক্লেয়ার করে দিয়েছেন, বাবা উনি আবার হোমিওপ্যাথি ডাক্তার, যে আমি কোনো দিনও মা হতে পারবো না, তো হয়ে গেল একে মা মনসা, তার উপর আবার গুদনের গন্ধ। তো রীতিমতো ওই ভেতর ঘর থেকে দৌড়ে এসে, মানে কী বলবো, আমার শাশুড়ি তো রীতিমতো যা তা করতে শুরু করে দিল। এবং উনি যে ওষুধটা আমাকে জোর করে খাওয়ালেন, ওই ভদ্রলোক আর কি, তাতে আমার না মানে কোনো সার ছিল না, পুরো হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি ওষুধের কথাটা আমার মাকে বলেছিলাম, অবশ্যই আর কোনো কথা বলি না বলি এই কথাটা বলেছিলাম। তো যাই হোক, তো তারপর তো আবার ওখানে সব বিয়ে টিয়ে কাটিয়ে আমার কোনো ইচ্ছে ছিল না, জানো তো, এত অশান্তি প্রথম দিন থেকে ওরা শুরু করেছিল। তারপরে এসে আবোল তাবোল ব্লেম দেওয়া, অত বড় ডাক্তার কি না কেউ, যে কখনো মা হতে পারবো না হট করে বললো, তাতে আমার ওপর একটা বাজে ওদের, মানে আরও বাজে বিহেভিয়ার আর কি, কী বলবো, মানে বাড়ি সত্যি সবাই যেন দৌড়ে এলো, বাবাইয়ের বাবাও দৌড়ে এলো কথা শুনে, এরকম। তো তারপরে এখানকার সব অনুষ্ঠান মিটিয়ে টিটিয়ে চলে গেলাম হচ্ছে আবার বাপের বাড়িতে। এবং বাপের বাড়িতে তখন বললাম আমার ট্রিটমেন্টের জন্য মোটামুটি 1 মাস মতো ছিলাম, 21 দিন 1 মাস মতো ছিলাম ওখানে। তো ততদিনে ওর বাবা আবার ফিরে গেছে মালদাতে, কাজ করতে হবে। তো তারপরে সেই সময়টার মধ্যেই হচ্ছে ওই যে ফেব্রুয়ারি মাস, সেই সময়টাতেই আমি আবার আমার ওই বান্ধবীকে ফোন করে আমি ওই দুঃসম্পর্কটা পেয়েছিলাম। যাই হোক, তো যে ওর দাদা বাইক অ্যাক্সিডেন্টে চলে গেছে। তো যাই হোক বন্ধুরা, এরপর ওর বাবা আসার পরে আমরা মালদার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা কিছুদিন ওর বাবা থাকলো, 2-3 দিন, তারপরে হচ্ছে মালদার উদ্দেশ্যে রওনা দিলাম। মালদাতে গেলাম, ভাড়া বাড়িতে উঠলাম। বাড়িওয়ালা প্রচণ্ড ভালো ছিল, বাড়িওয়ালি ওখানকার, মানে বৌদি ভীষণ ভালো ছিল। ওখানকার একটা ছেলে ছিল ওদের, বাচ্চা ছেলে, তা আমার সাথে খুব বন্ধুত্ব হয়ে গিয়েছিল, খুব ভালো ছিল আর কি। এবার সেখানে বেশ কিছুদিন থাকার পরে, মানে বেশ কয়েক মাস সেখানে কাটালাম আর কি। সেখানে বেশ কয়েক মাস কাটানোর পরে তারপর ডিসেম্বর মাসে, মানে আমার জানুয়ারি মাসে বিয়ে হয়েছে, ডিসেম্বর মাসে তো বাবা বললো চলো গ্যাংটকের জন্য টিকিট কেটেছি, গ্যাংটকে চলো। আর এমনিও শিলিগুড়ি থেকে গ্যাংটক খুব একটা বেশি দূর নয়। তো গ্যাংটকে গেলাম। এবার গ্যাংটক থেকে ফিরে আসার পরে ওই বলে না মুদি খাই, সেটা হলো। ওনার তো কোয়ার্টারে থাকতেন তখন এনজিপি, এবার এনজিপি কোয়ার্টারে আশেপাশে যতজন আছে পাড়া প্রতিবেশী সবাই আর কি, ওই আমার ওই মুদি খাইয়ে আমাকে দেখলো, দেখে গিফট দিল, আমার সাথে গল্প করলো। ওনারা সব ভীষণ কিন্তু ভালো ছিল, প্রতিবেশীরা আত্মীয় স্বজনরা যারা যারা এসেছিলো ওরা ভীষণ ভালো ছিল। তো তারপর আমরা গ্যাংটকে থেকে তো ফেরার পরে তো মুদিখাইও হয়ে গেল। কাছেপিঠে যত আত্মীয় স্বজন আছে তাদের বাড়িতেও নেমন্তন্ন করলো, তাদের বাড়িতেও গেছিলাম। এবার অবশেষে ওখান থেকে আমাদের
মালদা ফেরার পালা। আর তার আগে বলি, যেদিন আমি গ্যাংটক থেকে ফিরেছিলাম, আমি আর মানে বাবাইয়ের বাবা আর কি, হ্যাঁ, মোটামুটি ওই দুপুর দুপুর নাগাদ ফিরেছিলাম আর কি। হুম। তো আমার এক ননদ আছে, কি বলো তো, ননদ মানে হচ্ছে আম, আমার মার শাশুড়ির মেয়ে। নিজের বলে তো এমনি ননদ কেউ নেই, কারণ আমার হাজব্যান্ড একটা মাত্রই ছেলে। তো ওই ননদের সাথে আমার খুব ভালো বন্ডিং হয়ে গেল একটা। তো কী বলো তো, আমার শাশুড়ি মা খেতে দিয়েছে। হুম। এবার জানে আমি খুব ডিম ভালোবাসি, আমি নতুন বউ, আমি খুব ডিম ভালোবাসি। আমার ওই ননদের মেয়েটাও এসেছে। তো আমার শাশুড়ি, আমি দেখলাম যে ওকে বললো বাড়িতে ডিম নেই বলে ওকে ডিম দিল, সবাইকে ডিম দিল, নিজেও নিলেন। আমার পাতে কোনো ডিম নেই, আমার কিছু মনে হয়নি তখন। আমার ওই ননদ তখন বলেছিল যে আমরা ভাগাভাগি করে খাই বৌদি। আমি বলেছিলাম না, কোনো ব্যাপার না। এই হচ্ছে ব্যাপার। তো তারপর হচ্ছে রাত্রিবেলা, মোটামুটি রাতে না, একটু সন্ধ্যেবেলার পরে আর কি, তো ওদের একটা শোকেসের মতো ছিল আলমারি। তো সেখানে না আমার মানে হাজব্যান্ড মানে বাবাইয়ের বাবাই দেখালো ওখানে নাকি হরোস্কোপ। ওখান থেকে হরোস্কোপ বের করলো, করে দেখালো ওর মায়ের, ওর বাবার, ওর নিজের হরোস্কোপ বের করে দেখালো। হুম। এবং সেটা দেখার পরে মানে এত রেগে গিয়েছিল আমার শাশুড়ি, তারপরে শ্বশুর, হ্যাঁ, আমার সেই রাতে খেতে দেয়নি। ওর ছেলে হরোস্কোপ দেখালো, কিন্তু হয়ে গেল আমার দোষ, আমায় সেদিন রাত্রিবেলা ওরা খেতে দেয়নি। হ্যাঁ। আর ওদের বাড়ি না অদ্ভুত, মানে যেমন শান্তিনিকেতনে ছিল, মানে এই যে কোয়ার্টারে ঘর আছে, কিন্তু বেরিয়ে হচ্ছে খোলা আকাশ, তারপরে হচ্ছে বাথরুম। কোয়ার্টার না, ওই রকম, বৃষ্টি হলো ভিজে ভিজে যাও, নইলে ছাতা মাথায় দিয়ে যাও, এরকম। আর একটা অদ্ভুত ব্যাপার কী বলো তো, ওদের যে কোয়ার্টারের যে মানে রান্নাঘরের সাথে যে ডাইনিং স্পেসটা ছিল, ডাইনিংয়ে বলবো, ছোটোখাটো একটা ছিল আর কি। হ্যাঁ। ওদের দুটো মেন দুটো ঘর ছিল, একটা ড্রয়িং বসা, ওটা বেশ বড়, তারপরে হচ্ছে একটা বেডরুম, না তারপর বেরিয়েই হচ্ছে একটা ওই ডাইনিং স্পেস, রান্নাঘর, আর তারপরেই হচ্ছে আর একটা বেডরুম। হুম। এবার রান্নাঘরের আর ড্রয়িংয়ের, ড্রয়িং বলছি, ডাইনিংয়ের পাশ দিয়ে আর কি ওই নিচে সিঁড়ি চলে যাচ্ছে, তারপর হচ্ছে বাইরে বাথরুমটা। হুম। ওদের মিক্সি চালানোর প্লাগ, শোনো, আমাদের তো সবসময় মিক্সি লাগে না, আমাদের যখন লাগে তখন আমরা মিক্সিতে প্লাগটা লাগাই। এবার ভেতরে বেডরুমে, যেখানে আমায় আর আমার মানে বাবাইয়ের বাবাকে মানে শোয়ার ব্যবস্থা ওনারা করেছিলেন আর কি। হুম। তো বেডরুমের ভেতরে আর কি প্লাগের মধ্যে ওই মিক্সির প্লাগটা লাগানো হয়েছে, তারটা এরকমভাবে বাইরের দিকে যাচ্ছে, মিক্সিটা বসানো। মানে কী বলো তো, আমরা ইচ্ছে হলেও আমরা ছিটকিনিটা তুলতে পারবো না, তার আছে তো, মানে বেডরুমের ভেতর থেকে বাইরে যাচ্ছে তারটা। মিক্সি কিন্তু সবসময় ব্যবহার করা হয় না সেই ক্ষেত্রে, কিন্তু তারপরেও এভাবে তারটা রেখে দিয়েছিলেন। ঠিক আছে, কোনো ব্যাপার না। হুম। তারপর যখন আমরা মালদাতে গেলাম, মালদাতে আমাদের যাওয়া ঠিকঠাক হলো, জানো তো। তো হঠাৎ করে তো আমার শাশুড়ি লাফিয়ে উঠলো যে আমিও মালদায় যাব। এবার তখন আমাদের দেখো বিয়ের একটা মাত্র খাট, বলেছে না বাবার কাছে একটা, বাবা বলেছিল না যে যাই তুমি না বললেও তোমাকে খাটটা অন্তত আমাকে দিতেই হবে। একটা খাট, একটা আয়না বসানো গোদরেজের আলমারি ছিল, আর বাবাইয়ের বাবা একটা শোকেস কিনেছিল। হুম। এই তো তখন আমার শ্বশুরমশাই ওই আমার শাশুড়িকে বলেছিলেন যে ও মা, ওদের বেশি দিন বিয়ে হয়নি, ওদের একটাই খাট, তুমি ওখানে গিয়ে কী করবে? হ্যাঁ। তো তুমি যাও, কিছুদিন পর যাও, এখনই তুমি যেও না। না, আমি এখনই যাব বলে উনি ওনার জিনিসপত্র গুছিয়ে টুছিয়ে নিয়ে, হুম, আমাকে, তার ছেলেকে, কাউকে জিজ্ঞেস করার কোনো ব্যাপার না। আমাকে জিজ্ঞেস করলে আমি আপত্তি অবশ্যই করতাম না। যাই হোক, মা যেতে চাইছে বাড়িতে, উম, তো কোনো ব্যাপার না সেটা। তো উনি আমাদের সাথে গেলেন। ইতিমধ্যে আমাদের মালদার বাড়িটা কেমন ছিল বলো তো, একটা বেডরুম তো, আর পাশে মানে দুটো ঘর ছিল, আর একটাতে কী বলো তো, যেহেতু উনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলেন তখন, পাক ডিভিসিতে চাকরি করতেন। হুম। তো আর একটা ঘরে পুরো ওষুধের পেটি ভর্তি। তা
যেহেতু আমাদের একটাই খাট ছিল আর ওর মাও এসেছে, সেহেতু তখন বাবার বাবা একটা ক্যাম্প খাট কিনে নিল, ওই যেখানে ওষুধে পেটি টেটি আছে সেখানটায়, মানে শোবে বলে আর কি। উনি তো শোয়া না, ওর মাই বলেছিল তাহলে আমি এখানে শোবো, আমার জন্য একটা আলাদা খাট নিয়ে আয়। তো তখন ক্যাম্প খাটটা আনা হয়েছিল ওর মা শোবে বলে, ঠিক আছে। আর যেমন থাকে বাথরুম বলো, রান্নাঘর বলো, এই আর কি। তো আর এবার কি বলো তো, আমার আরেকটা কথা, আমাদের মানে বিয়ের আলমারিটা এতটাই বড় ছিল না, যে ঘরটা ভাড়া নিয়েছিলাম, তো সেই ঘরে বেডরুমের মধ্যে আলমারি ঢুকানোর জন্য আলমারি পায়া কাটতে হয়েছিল। পুরো 1 মাস আলমারি বলতে পারো যে বাইরে ছিল, বারান্দাতে, পায়াটা কেটে তারপর ঢোকানো হয়েছে আলমারিটা আর কি। হ্যাঁ, তো ওখানেও এবার কি ব্যাপার বলো তো, ওখানে হচ্ছে যেমন সবাই ওখানকার যারা কলিগ তারা এলো, হ্যাঁ, বন্ধুবান্ধব ওরা সবাই এলো টেলো। তারপর এবার কি বলো তো, রাত্রিবেলার ব্যাপার। এবার আমার বিয়ের খাটটা বেশ বড়, ওই 6x7 এরকম হয় বোধ হয়, বেশ বেশ বড় আর কি। তো আমি দেখলাম প্রথমেই আমার শাশুড়ি উঠে মানে বসে পড়লো। তো ঠিক আছে, একসাথে 3জন শোয়াই যায়, কোনো অসুবিধেই না, মানে বিরাট বড় খাট আর কি, উনি যদি শুতে চান ভালো। ও মা, তারপর কি দেখলাম বলো তো, ওর ছেলে কিছুই প্রতিবাদ করলো না, মানে বাবাইয়ের বাবা কিছু প্রতিবাদই করলো না আমার শাশুড়িকে। এবার শুচ্ছি সোজাভাবে 3জন ভালো মতো শোয়া হয়ে যাবে, উনি না পুরো একেবারে তেরছাভাবে শুলেন, জানো তো, এরকমভাবে কোনাকুনি শুলেন। এবার উনি যদি কোনাকুনি শোন, একেবারে কোন করে, একেবারে মাথা পা এরকমভাবে কোন, এরকম কোন, তাহলে কি, তাহলে তো আমি কোথায় শোবো? ওর এবার ছেলে কোনোভাবে ওই ওই সাইডে গিয়ে শুয়ে পড়তেই পারে যেমনভাবে। এবার 3জন, একটা মানুষ যদি কোনা করে শোয়ে বড় একটা খাটে, আর অন্যরা কিভাবে শোবে বলে এবার, কেন কি মাঝখান দিয়ে তো পাটা ক্রস করে যাচ্ছে, তাই না? শোবো কোথায়? 3জন একসাথে শোয়ার ব্যাপারে আমার আপত্তি ছিল না, আমি বলেছিলাম ঠিকমতো শুতে, কিন্তু তখন উনি বলেছিলেন আমি এভাবেই শোবো, কী করবো? তো ওরা তো বাড়ছে, অবশেষে কী হলো বলো তো, অবশেষে আমাকে ওই যেখানে পেটি আছে ওই ঘরটা, ক্যাম্প খাট, একটা গদি টদিও পাতা নয় কিছু না, আমার গলার এই অবস্থা ভাবো, চিন্তা করো, সেখানে আমাকে শুতে হলো। আমি ওই বেডরুম থেকে বেরিয়ে ওই পেটির যে ঘরটা ছিল সেখানে ক্যাম্প খাটটা পেতে শুলাম। ভেতর থেকে, বেডরুম থেকে বাবাইয়ের মা না বাবাইয়ের ঠাম জানি না, ভেতর থেকে ছিটকিনে তুলে দিল বেডরুমে, যাতে আমি আর ওই ঘরে ঢুকতে না পারি। এই জিনিসটাই হতে থাকলো। আমি প্রতিবাদ কী করব? কেন কি দেখো, ওখানে আমার কোনো বন্ধুবান্ধব নেই, আমি বাড়ি থেকে অনেকটা দূরে, এই জন্য আমি না সেভাবে কোনো প্রতিবাদও করতে পারলাম না। তো এইভাবেই দিন যাচ্ছে। আর আমি যখন মাকে ফোন করতে যেতাম না, বলেছি আমার মাকে ফোন করতাম মালদা থেকে, হ্যাঁ, এবার সেটাতে উনি অবজেকশান দিলেন, তোর এত কিসের ফোন করার দরকার মাকে, এরমভাবে তুই ফোন করবি না, ব্যাস। এবার সব কিছুতেই উনি দেখি অবজেকশান দিচ্ছেন, সব কিছুতেই, মানে যেভাবে নতুন বিয়ের পর একজন স্বামী স্ত্রী আনন্দ করে, হ্যাঁ, সেই ব্যাপারটা। আর বাবাইয়ের বাবা তো রেস্ট হাউস পেলে আমাকে ভুলেই যেত, বাড়িতে আসতোই না, এলে ওই খেতে আসতো আবার বেরিয়ে যেত। তো সব কিছুতে তারপর দেখলাম কি বলতো, উনি অবজেকশান দিতে শুরু করলেন আর কি। তো আর বাবার ব্যাপারে একটা ব্যাপার ছিল, বাবার বাবা কিছুতেই কিছু প্রতিবাদ করতেন না, আমার সাথে যাই করা হোক নাকি, মানে কোনো রকমের কিছু উনি কথা বলতেন না, কোনো প্রতিবাদ করতেন না আর কি। চুপচাপ ছিল, ভালো মানুষ ছিল। কিন্তু আমার কাছে একটা ব্যাপার কী বলতো, আমার কাছে একটাই কথা, যে যদি দেখছো যে তোমার বউয়ের কোনো রকমের অসম্মান হচ্ছে বা বউয়ের কোনো কষ্ট হচ্ছে, তাতে যদি তুমি তার হাজব্যান্ড হয়ে কোনো রকমের সেটা
দায়িত্ব পালন না করো, বউকে কীভাবে ভালো রাখতে হয় সেটা যদি তুমি করতেই না পারো, কেউ যদি বউকে কষ্ট দিচ্ছে সেটার তুমি কোনো রকমের প্রতিবাদ করতে না পারো, তাহলে এরকম চুপচাপ ভালো মানুষের দরকার আছে কি? আমার এইরকম চুপচাপ ভালো মানুষের কোনো দিনই দরকার ছিল না, কারণ আমি সবসময় অন্যায় দেখলে প্রতিবাদ করি। এবং সেটা আমি চেয়েছিলাম যে বাবাইয়ের বাবাও আমার পাশে দাঁড়িয়ে, মানে উনি যেটা ভুল সেটা জোর গলায় বলবেন, হ্যাঁ এটা ঠিক হচ্ছে না, এটা ভুল, কিন্তু সেটা হলো না কোনো দিনও, কখনোই হলো না, কখনোই হয়নি, এই আর কি। তারপরে কী হলো, 3 মাস 4 মাস হচ্ছে, মানে আমার শাশুড়িমা এসে থাকলেন, মানে ওনারা পরেও যখন আসতেন না, মানে যেখানে মালদা বলো, রায়গঞ্জ বলো, বা এই যে এখানে বলো, যখনই আসতেন ওই 3-4 মাস এরকম ওনারা কাটিয়ে যেতেন। তো এভাবে আমার দিন কাটতে লাগলো, কারণ ওখানে তো সেইভাবে কোনো রকমের কোনো সেই মুহূর্তে কোনো বন্ধু আমার হয়নি, যেমন যেটা রায়গঞ্জে অনেক বন্ধু আমি পেয়ে গেছিলাম আর কি। তো কাটতে লাগলো এরকম। তো পয়লা বৈশাখের সময়টা আর কি বাবাইয়ের বাবারও হচ্ছে কলকাতার শরৎ বসু রোডে অফিস ছিল, তো ওনাকেও আসতে হলো, আর আমিও, মানে আমাকে নিয়ে এলেন আর কি। হ্যাঁ, মোটামুটি উনি যখন কলকাতায় আসতেন উনি আমায় নিয়ে আসতেন, নইলে কখনো কখনো আর কি আমি ওখানে থেকে যেতাম। তো পয়লা বৈশাখের সময় ব্যাপারটা কী বলো তো, হ্যাঁ, হঠাৎ করে না, মানে আমার মায়ের বাড়িতে ওর বাবা ফোন করেছিল। এবার ওর বাবা ফোন করে, আমি ফোনটা ধরেছিলাম আর কি, পয়লা বৈশাখের শুভেচ্ছা, পয়লা বৈশাখে প্রণাম আমি জানানোর জন্য জানিয়েছিলাম আর কি, ফোনটা ধরেছিলাম। যখন ওর কাছ থেকে ওনার গলাটা পেলাম আমি, উনি বলছেন, তো উনি হাওড়া স্টেশনে এসেছিলেন কালিকদের সাথে, কী কারণে যাই না, আমাদের বাড়িতে উনি আসেননি, তো খবরটা আমরা আগে পাইনি যে উনি কলকাতায় এসেছেন আর কি। মানে পয়লা বৈশাখের দিনে উনি এত বাজেভাবে আমাকে ফোনের মধ্যে অপমান করেছিলেন, এত কেঁদেছিলাম আমি কি বলবো, মানে রীতিমতো ওর ছেলেকে যাতে আমি ছেড়ে দিই, মানে অনেক কিছু, মানে আমার মা যখন ফোনটা ধরেছিলেন, মানে ওনার সেই জিনিসটাও নেই যে মানে উনি একজন ভদ্রমহিলার সাথে কথা বলছেন, ভীষণ বাজেভাবে মাকে অপমান করেছিল, ভীষণ বাজেভাবে। আমার বাবা তো অফিসে ছিলেন, কিন্তু আমার মাকে এত বাজেভাবে জঘন্যভাবে অপমান করেছিলেন, বলে টলে চিৎকার চেঁচামেচি করে ফোনটা উনি ছেড়ে দিয়েছিলেন। তা যখন বাবার বাবা অফিস থেকে বাড়িতে ফিরল, তো তখন তাকে সব কিছু বলা হলো, কিন্তু বলে ওই কোনো লাভ নেই, চুপচাপ শুধু শুনে গেছে, এইটাই যা। তো তারপরে আবার যখন সময় হলো তখন আবার এখানে কিছুদিন কাটিয়ে আবার ওখানে গেলাম। এরপর কী হলো বলো তো, এরপরে না তোমার আমার বাবা মা মালদাতে বেড়াতে গেল, যে বাড়িটায় আমি ছিলাম আর কি, সেখানে বেড়াতে গেল ওরা। ওখানকার জোহরা মা খুব জাগ্রত, তা ওখানে ওরা পুজো দিল আর কি। পুজো দিল, মানে একটা, মানে রাতে এসেছিলেন ওনারা, ভোরবেলা ওনারা পুজো দিয়ে সেই দিনে ওনারা বেরিয়ে গিয়েছিলেন আবার, ভোর এক্সপ্রেসে বোধহয় খুব সম্প্রদায় বেরিয়ে আবার কলকাতায় চলে এসেছিল, মানে একটা রাত শুধু, এই আর কি। গিয়েছিল, খুব খুশি হয়েছিলাম আমি আর কি, খুব খুশি হয়েছিলাম। এবার অবশেষে কী হয়েছে বলো তো, আমার শরীরটা হঠাৎ খারাপ লাগছে, খুব খারাপ হয়ে গেছে আমার শরীর। হ্যাঁ, এবার ডাক্তার দেখানো হলো। এবার ডাক্তার দেখানোর পরে জানতে পারলাম যে আমি মা হতে চলেছি। তো আমাদের এবার বাড়িওয়ালার বাড়িতে ফোন ছিল, হ্যাঁ, বাড়িওয়ালার বাড়িতে ফোন ছিল আমাদের। তো তখন বাড়িওয়ালার বাড়ি থেকে, কারণ তখন আর একটা বাড়ি আমরা চেঞ্জ করি, আমরা একটু বড়সড় দেখে আমরা একটা বাড়ি নিই। এবার এই বাড়িওয়ালার বাড়ি থেকে আমি ফোন করি, কেননা বাবাইয়ের বাবা বলেছিল তুমি আমার মাকে ফোন করে খবরটা দাও। তখনও পর্যন্ত আমি কিন্তু আমার মা বাবাকে খবরটা জানাইনি, মানে এই সুখবরটা জানাইনি তখন আর কি। তা ফোন করলাম অবশেষে শিলিগুড়িতে, ওনারা ফোন ধরলেন, তো তখন আমি ওনাকে
বললাম যে হ্যালো, একটা সুখবর আছে মামন, তুমি ঠাকুমা হতে চলেছ। ন্যাচারালি সবাই এই কথাটা শুনে খুব আনন্দ করবে, সরি, সবাই আনন্দ পাবে, মানে ভীষণই খুশির খবর। ওমা, উনি আমাকে ফোনের মধ্যে বললেন কি বলো তো, আমি কোনো ঠাকুমা ঠাকুমা হতে চাই না, হ্যাঁ, আমার দরকার নেই কোনো নাতিনির দরকার নেই আমার। হ্যাঁ, মানে এইরকম একটা কথা সেই মুহূর্তে আমি ঠিক ওনার কাছ থেকে আশা করিনি আর কি, কখনোই আশা করিনি ওরকম একটা কথা। মনটা খুব খারাপ হয়ে গেল। তো বাবাকে তখন আমি বললাম সব কিছু। ওই যে একটা ব্যাপার, বাবা কোনোদিন কোনো প্রতিবাদ করেনি। দেখো, প্রতিবাদ করা মানেই তো ঝগড়াঝাটি অশান্তি না, ভালোভাবেও বলা যায় কথা। তা উনি সেটারও কোনো রকমের কোনো করেননি প্রতিবাদ। তো যাই হোক, এরপর ওরা আমাদের বাড়িতে এলো হঠাৎ করে, আমাদের মালদাতে চলে এলো, মানে আমার শ্বশুর শাশুড়ি। এবার এসে মানে আমাকে আমার ডাক্তার মোটামুটি রেস্টের কথা বলেছিলেন। তো এসে মানে এত আমাকে দিয়ে কাজ করানো শুরু করলো। তখন তো আমাদের ডাইনিং চেয়ার টেবিল ছিল না, সেরকমভাবে রান্নাঘর ছিল, রান্নাঘরের তাক সেরকমভাবে ছিল না, একটা ছোটো স্ল্যাব ছিল, সেখানেই আর কি ওভেনটা পাতা ছিল আর কি। আমি রুটিও বেলতাম কি বলো তো, ওই নিচে, হ্যাঁ, নিচে মাটিতে রুটি বেলতাম আমি আর কি, খবরের কাগজ পেতে তার উপরে ব্যালনচাকে নিয়ে রুটি বেলতাম। তো কী হলো বলো তো, উনি মানে যখনই রুটি হতো আমি সবসময় জিজ্ঞেস করতাম কে কটা খাবে, এরকমভাবে জিজ্ঞেস করতাম। তো আমার শাশুড়ি মা কী বলতো বলো তো, তুই 20টা রুটি কর, তুই 22টা রুটি কর, তুই 25টা রুটি কর, জানো তো। এবার আমাদের তো এত মাথা না, আমরা তো এত খাই না, আমি খুব বড় 1.5 খেতাম, তখন খেতামও না অত। হ্যাঁ, আর বাপের বাবা 3 খানা, ওরা যদি আরও বেশি খায়ও তাও তোমার 3খানা কি ম্যাক্সিমাম 4খানা হবে, মানে আমার শ্বশুর শাশুড়ি। এতগুলো রুটি, ও মা, আমি মাখতাম, আমাকে কোনো হেল্প করতাম, মাখতাম, পেট চেপে চেপে ফেলতাম, পেটে কি ব্যথা হতো আমার, প্রচণ্ড ব্যথা। এবার আমি জিজ্ঞেস করতাম, এই এতগুলো রুটি রাত্রিবেলা করলাম, সকালবেলা এগুলো কে খাবে, মানে সকালে এগুলো টিফিন করবো আমরা, হ্যাঁ, তোকে টিফিন কিছু করতে হবে না, ভালো কথা। এবার যখন টিফিন দিতাম না, টিফিন দেওয়ার সময় বলতো আমরা বাসি রুটি খাই না, এতগুলো রুটি করেছিস, ওই নিজে বসে খা সারাদিন, নইলে ওগুলো ফেলে দে। প্রত্যেক দিন এই জিনিসটা হতো। আমি বাবাকে বলতাম, ওই চুপ করে থাকতো, কিচ্ছু কথা না, কিচ্ছু বলে কিচ্ছু না। আর একটা ব্যাপার কী ছিল বলো তো, বাবা যখনই কাজে চলে যেত, হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি, মানে আমরা যখন ওই বড় বাড়িটা নিয়েছিলাম যেখানে এরা এসেছিলেন আর কি, হ্যাঁ, 2টো বড় বড় বেডরুম ছিল, সরি, 2টো বড় বড় বেডরুম ছিল। ওনারা না, যেখানে ওনারা থাকতেন সেই বেডরুমটাতে ঢুকে না, বাবা চলে যেত টাটা করে, ওনারা বন্ধ করে দিতেন। আমি টিফিন করে, ওরা তো বাসি রুটি খাবে না, ওদের জন্য অন্যরকম সব টিফিন করে, সে চাউ হোক, অন্য পরোটা হোক, দেখো রুটি আছে তারপরে এগুলো করতাম। ওই অবস্থায় আমার শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল। ওনাদের ডাকতাম, প্রচণ্ডভাবে ডাকতাম, আধ ঘন্টা হয়ে যেত ডেকে চলেছি, 1 ঘন্টা হয়ে যেত, 1.5 ঘন্টা হয়ে যেত, 2 ঘন্টা, ওনারা না বেরোতেনই না, রোজগারের এই ব্যাপারটা হতো। মানে ওর বাবা যখনই কাছে যেত, ওনারা হচ্ছে ওই বেডরুমের মধ্যে চলে গিয়ে দরজা বন্ধ করে দিতেন। আমিও খেতে পারতাম না, আমার তো ওষুধপত্র আছে, আমিও খেতে পারতাম না ওনাদের খেতে না দিয়ে। যখন মন মর্জি হতো তখন আমার শ্বশুরমশাই বেরিয়ে খাবারটা নিতেন, খাবারটা নিয়ে খেতে বসতেন, হ্যাঁ, তারপরে উঠে আবার চলে যেত। এই আবার দুপুরবেলা কী কী রান্না হবে সেই সব কিছু আমি করতাম। এক কথা বাজার এনে ফেলে দিত, এই সব কিছু আমায় করতে হবে, সব কিছু করতাম, খুব কষ্ট হতো। হ্যাঁ, তো সেই সময়টা আমি না শনিবার মানতাম, মানে কি বলো তো, আমার মা বলেছিলেন তুই শনিবার মান, ভালো হবে। এবার আমাদের তো 2টো ফ্রিজ না, একটা ফ্রিজ, সেই শনিবারই উনি কি বললেন,
শনিবারটা জোর করে, হ্যাঁ, উনি মাছ নিয়ে এলেন বিকেলবেলাটা। আমি ডাক্তার দেখিয়ে এসেছি, আমার ডাক্তারের সেদিন অ্যাপয়েন্টমেন্ট ছিল। ডাক্তার দেখে টেকে বললো মোটামুটি ঠিক আছে সব কিছুই, রেস্টে থাকতে বললো আর কি। প্রচণ্ড দুর্বল হয়ে গিয়েছিলাম, একে রোগা আরও রোগা, সরি বন্ধুরা। তো উনি বিরাট বড় একটা মাছ নিয়ে এলেন। মাছ নিয়ে এসে এবার মুড়ো টুড়ো ভর্তি পুরো মাছ। এবার মাছ নিয়ে এসে উনি মাছ ধুতে বললেন। তা আমি তখন আমার শ্বশুরমশাইকে বলেছিলাম যে আজকে শনিবার তুমি মাছ টাছ নিয়ে ঢুকিয়েছো কেন বাড়ির মধ্যে? খাবে না? ডিপ ফ্রিজে রেখে দাও। না, ডিপ ফ্রিজে রাখবো মানে? আমার তো একটাই ফ্রিজ, আমি এখন কি করব? তাহলে প্রতিটা মাছ তুমি ভেজো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে? মানে চিন্তা করো, পুরো গোটা একটা বড় মাছ নিয়ে এসেছে, মুড়ো লেচা থেকে আরম্ভ করে কতগুলো পিস আমায় নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন ভাজতে হবে। সেটা নিয়ে অশান্তি শুরু হয়ে গেল। আমি তখন বাবাকে বলেছিলাম যে আজকে তো শনিবার, সবাই তো জানো, অথচ ওনারা কিন্তু শনিবার পালন করতো, জানো তো, শিলিগুড়িতে অনেক ঠাঁই কিন্তু, মানে শিলিগুড়িতে শনিবার পালন করতে হচ্ছে, তো আমার বাড়িতে এসে এই কাণ্ডটা করলো। তো আমি বললাম যে দেখো তুমি আজকে অন্তত বলো, এখন অন্তত বলো, আমি এখন মাছ ধোবো, আমার শরীর ভালো লাগছে না, রাতে রান্না বাকি, রুটি করা বাকি, সব কিছু বাকি। ডাক্তার বলেছেন বেশি কাজ না করতে, রেস্ট নিতে। তাহলে এতগুলো মাছ আমি এখন কী করব? আমি ফ্রিজের মধ্যে রাখবো? তো তখন ঝামেলা শুরু হয়ে গেল আর কি। ওর বাবা দুটো কথা বলল তখন, মানে বাপের বাবা, যে কেন এইসব জিনিসগুলো এনেছো, তাহলে মাছ ভেজে নাও বলল। তো হঠাৎ করে দুজন খেতে বসেছে, মাছগুলো আমাকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজতে হলো, জানো তো। প্রতিটা মাছ আমার তো কোমর ছিঁড়ে যাচ্ছে, এমন অবস্থা, ভীষণ যন্ত্রণা হচ্ছে পেটে। এবার প্রতিটা মাছ ভেজে টেজে নিয়ে এবার রাত্রিবেলা সব আবার খাবার ব্যবস্থা করে আমাকে, আর হেল্পিং হ্যান্ড কেউ আমার ছিল না, কোনো কাজ করতো না। আমার শাশুড়ি ইয়াং ছিল, তারপরেও কোনো কাজ করতো না। আশা করবো কী করি, শুধু এখনও কোনো রকমই হেল্প করে না আমাকে। তো হঠাৎ করে খেতে খেতে শুরু করে বলে দিল, মানে খেতে খেতে শুরু করলো, প্রথমে আমার শাশুড়ি, তারপর শ্বশুর। আমি কি তোমার টাকায় খাচ্ছি নাকি? আমি তো আমার ছেলের টাকায় খাচ্ছি। তো কোথা থেকে কথাটা এলো আমি বুঝতে পারছি না। টাকা পয়সার কথা কিন্তু তখন ওঠেনি, কিছুই ওঠেনি। হঠাৎ আমি আমার ছেলের বাড়িতে যেমন ইচ্ছে করে থাকবো, যেমন ইচ্ছে করে খাবো, ব্যাস শুরু করে দিল। তো আমি এবার বাধ্য হলাম বাবাকে বলতে যে কী ব্যাপার, কী শুরু করেছেন এনারা, এত অশান্তি করছেন কেন, চিৎকার চেঁচামেচি করছেন কেন? এখানে তো টাকা পয়সা নিয়ে কোনো কথা হয়নি। তারপর তাহলে ছেলের পয়সা, অবশ্যই ছেলের পয়সাই খাচ্ছে, তাহলে এইসব কথাগুলো বলছে কেন? সে টাকার কথা কি আমি তুলেছি? আমি তো তোমার বাবার টাকায় খাই, আমি তোমার বাবার টাকাই খাচ্ছি, মানে সঙ্গে বাবা তোলে কেন, এরকম করে কেন? ব্যাস, তখন বাবার বাবা প্রতিবাদটা করলো। করার পর কী হলো জানো তো? ঠাস করে ওর বাবা একটা আমার সঙ্গে বাবার গালে একটা চড় মেরে দিল, খুব জোরে সপাটে একটা থাপ্পড় মারলো। এত বড় সাহস, এই মেয়ের জন্য তুই আমার সাথে এইভাবে কথা বলছিস? কি বলবে বলো? কিছু আর বলার নেই। তারপর সেটা এতটা ইয়েতে গেল, তো আমার বাবাকে, তারপরে বাবার বাবা আবল তাবল কথা বলতে শুরু করে দিল, খারাপ ব্যবহার করতে শুরু করে দিল আমার সাথে। তো এবার বেডরুমের মধ্যে সেটা এবার রাত্রিবেলাটা হচ্ছে, জানো তো। এবার আবল তাবল কথা বলতে শুরু করে দিল বাবার বাবা। এবার আমাদের না কেমন ছিল বলো তো, খাটটা ছিল, খাটটার সামনে হচ্ছে এরকম আলমারিটা ছিল ঘোরানো, অল্প এরকম একটা প্যাসেজ ছিল আর কি। এবার কথাবার্তা বলতে কী হলো বলো তো, বাবার বাবা একটা সজোরে আমাকে ধাক্কা মারলো, ভীষণ জোরে ধাক্কা মারার পর কী হলো বলো তো, ওই আমি তো পেটে মানুষ, আর বাড়িটা আছে, খাটটা আছে, একটুখানি প্যাসেজ, এমন ঝুড়ে আমার পেটে বাড়িটা লাগলো, মা বলে চিৎকার করে আমি ওখানে পড়ে গেলাম ওই জায়গাটায়। তো সেই সময়টা আমার যখন চোখটা বুজে আসছে, তখন আমার শাশুড়ি মা তাড়াতাড়ি এসেছিল আমার কাছে।
তাড়াতাড়ি এসেছিল আমাকে ধরার জন্য, তাড়াতাড়ি এসেছিল। হুম। আর আমার যখন চোখটা বন্ধ হয়ে আসছে তখন আমি দেখছি যে আমার শ্বশুরমশাই বাবার মাথায় পিঠে হাতে এরকম চাপড়ে বলছে, সাবাস বেটা সাবাস, আমার ছেলের মতো তুমি এখন আদর্শ কাজ করেছো, এটাই আমি চেয়েছিলাম, ব্রেভ হো ব্রেভ হো। আমার চোখটা বন্ধ হয়ে গেলো, অজ্ঞান হয়ে গেলাম, এত যন্ত্রণা। হট করে শুরু হয়ে গেল। সেই দিন মারাত্মক বৃষ্টি ছিল, ঝড় বৃষ্টি তুফান, প্রচণ্ড মুষলধারে বৃষ্টি। আমার পেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, প্রচণ্ড, জোরে বাড়ি খেয়েছি তো। তো তখন আমি বারবার বাবাকে বলছি, আমাকে একবার নিয়ে চলো না গো ডাক্তারের কাছে, একবার হসপিটালে নিয়ে চলো না গো, আমার তো প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমি পারছি না, এত যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। হাউ হাউ করে কাঁদছি আমি, পেটে এরকমভাবে চেপে নিয়ে পেটটা। তো বলে এত দুর্যোগ হচ্ছে, এত এর মধ্যে কী করে যাবো, কালকে সকালবেলা দেখবো। সারা রাত কাঁদলাম জানো, পেট চেপে আমি সারা রাত কেঁদেছি, সারা রাত। একটা মানুষ ওই বাড়িতে নেই যে আমাকে হসপিটালে নিয়ে যাবে, ডাক্তারের কাছে নিয়ে যাবে, ভীষণ কেঁদেছি। সকালবেলা ব্যথা আমার আরও বাড়লো, মারাত্মকভাবে বাড়লো আমার ব্যথা। সকালবেলা কী হলো বলো তো, আমি যখন প্রচণ্ড কাঁদছি হাওয়াও করে, তো বাবার কোথায় জিনিসটা পছন্দ হচ্ছিল না, যে আমার কষ্ট হচ্ছে আমি কাঁদছি। তা কাঁচের জানলা ছিল ওই ভাড়া বাড়িতে, কাঁচের জানলার মধ্যে না ধাই ধাই করে নিজের হাতটা বাড়ি মারতে শুরু করলো বাপের বাবা। পাশের বেডরুম থেকে দৌড়ে এলো বাবাইয়ের মা, সরি আমার শাশুড়ি। দৌড়ে এলো, দৌড়ে এসে বললো, মা দেখো দেখো দেখো, আমার ছেলেটাকে মেরে ফেললো, আমার ছেলেটাকে মারছে, আমার ছেলেটাকে মারছে। আমি পেট চেপে কাতরাচ্ছি যে আমাকে একবার হসপিটালে নিয়ে চলো, কেন নিয়ে যাচ্ছ না, কেন নিয়ে গেলে বলে আওয়া করে কাতরাচ্ছি। আর বাবাইয়ের বাবা কাঁচের জানলায় বাড়ি মারছে, সেই বাড়ির আওয়াজ শুনে শাশুড়ি দৌড়ে এলো, আমার ছেলেকে মেরে ফেললো, আমার ছেলেকে মারছে। ভাবো, ওই অবস্থায় আমি আর কোনো দিকে তাকালাম না, ওই অবস্থায় একদম বাড়ি থেকে দৌড় হাঁটা দিলাম পাবলিক বুথে গেলাম। পেছনে শ্বশুর অবশ্য দৌড়েছিলেন, উনি হয়তো ভাবলেন যে কী করবো আমি। তো পাবলিক বুথে গিয়ে হাউ করে কাঁদছি আমি, আমার মাকে ফোন করে, তারপর আমি দিদিকে ফোন করলাম, হাউ করে কাঁদছি আমি। তো মায়ের কাছে তখন শুনেছিলাম আমার দিদিও কনসেপ্ট করেছে। তো দিদির বাড়িতে তো কোনো এরকম অশান্তি নয়, দিদিকে এত ভালোভাবে রাখে, দিদি তো বাপের বাড়িতেও নেই, এত সুন্দরভাবেও শ্বশুর শাশুড়ি রাখছে, এত যত্ন করছে, আমার বেলায় এরকম কেন অশান্তি হচ্ছে, এই ব্যাপার। তো ফোন টোন করে বাড়িতে ফিরে এলাম। তারপরে কী হলো বলো তো, সেই দিন আমার প্রচণ্ড যন্ত্রণা, সেই দিন সারা দিন গেল, এক মুহূর্তের জন্য বাবার বাবা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল না, এক মুহূর্তের জন্য না। তারপরে আবার আমি কেটে যাচ্ছি, প্রচণ্ডভাবে খাটছি। তা একটা প্রেশার কুকার বাবাইয়ের বাবা সেই দিন মেজেছিল, আমার প্রচণ্ড শরীর খারাপ এজন্য। সঙ্গে তার মা বলেছিল, বাবা আমার ছেলেটাকে দিয়ে বাসন মাজাস। যাই হোক, অবশেষে ওনারা এত কিছু করে টোরে সেদিন ওনারা শিলিগুড়ি ফিরে যাবে রাত্রিবেলা, আর আমার বর যাবে বালুরঘাটে। আমাকে একা রেখে, ভাবতে পারছি, একা রেখে আমার অসহ্য যন্ত্রণা পেটের মধ্যে, চিৎকার করছি, কাঁদছি, আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল না। তো অবশেষে ওরা বাবার বাবা বললো, তুমি সাবধানে থেকো, আমি 1 সপ্তাহ পর ফিরবো, আমি আমার মা বাবাকে বাসে তুলতে যাচ্ছি, রাত 8টা মতো হবে। আমাকে ফেলে রেখে চলে গেল, আমাকে ডাক্তার দেখালো না, ফেলে রেখে চলে গেল মা বাবাকে নিয়ে। বাবাকে পৌঁছতে যাচ্ছে, বেশি ইম্পর্টেন্ট, সারাদিন চলে গেল, ডাক্তার দেখালো না। রাত্রিবেলা আমার শরীরটা এতটাই খারাপ হতে থাকলো, কী বলবো, প্রচণ্ড খারাপ হতে থাকলো, বুঝতে পারছি না, প্রচণ্ড যন্ত্রণা, প্রচণ্ড। তারপর হঠাৎ আমি দেখছি কী বলো তো, সে ব্লাড বেরোচ্ছে, আমরা ভয় পেয়ে গেলাম। তো রামকে খুব মানে, আর আমার সদর দরজার উপরে রামের ফটো ছিল। তো আমি খুব কাঁদছি হাওয়া করে, কী করবো সেই মুহূর্তে, কী করবো। তো যে বাড়িটায় থাকতাম সেটা হয় না, ওই 12 ঘর 1 উঠোন সেই রকম। তো ওখানে ওই একতলাতে এক মাসিমা ছিল, তার কাছে দৌড়ে গেলাম, কারণ সারা বাড়িতে সেদিন সেরকমভাবে কোনো লোক ছিল না, বাড়ি হলেও ছিল না। তো দৌড়ে গিয়ে বললাম যে,
মাসিমা আমার এরকম অবস্থা, আমি কী করবো? বলেছে দাঁড়া, তুই চিন্তা করিস না, হ্যাঁ, তোকে হসপিটালে নিয়ে যাচ্ছি বলে মালদা হসপিটালে নিয়ে গেল, জেনারেল হসপিটালে। মানে কি বলবো তোমাদেরকে বন্ধুরা, আমার ভিডিওটা বড় হচ্ছে, প্লিজ একটু দেখে নিও তোমরা কষ্ট করে। আমি আর দুটো ঘটনা বলে শেষ করব। ওখানে নিয়ে গেল, আমি দেখছি ওখানকার যে অবস্থা, পেশেন্টের পাশে কুকুর শুয়ে আছে, আমি একটা সিট পেলাম না, আমাকে বললো নিচে শুতে হবে। ওই অবস্থায় এদিকে রক্ত ওদিকে রক্ত, কেমন মানে আমার গা গলিয়ে উঠছে গিনগিন করে। আমি বললাম আমি এখানে থাকবো না, আমি বাড়িতে যাবো, আমার যা হওয়ার হবে বাড়ির মধ্যে, আমি এখানে ওই কুকুরের সাথে শোবো না। মাটিতে এরকমভাবে এত জায়গায় রক্ত ফক্ত লাগানো ছড়ানো, আমি আমি বাড়ি যাবো। বলেছে এমনিতে তো আমি বাড়ি যেতে পারবে না, তোমাকে বন্ডে সই করে নিজের দায়িত্বে বাড়ি যেতে হবে, কারণ যদি তারপর তোমার কিছু একটা হয়ে যায়। আমি বন্ডে সই করে বাড়ি ফিরে গেলাম, তখন রাত 12টা এরকম হবে। থাকবো, অসম্ভব, থাকা সম্ভব নাকি? আমি মাটিতে শোবো, পাশে কুকুর শুয়ে থাকছে, এই অবস্থা মালদা জেনারেল হসপিটালে। যা হোকভাবে সারা রাত জেগে আছি, কোনোভাবে রাতটা কাটালাম। সকালবেলা আমি আর পারছি না। তো ওখানে আমার এক দাদা ছিল, যে হচ্ছে বাবাইরও মুখে ভাত দিয়েছে, যে ওরা মায়ের প্রসাদ খাইয়েছে, তো ওকে আমি দাদা বলে ডাকতাম। ওখানকার লোকাল ছেলে বলতে পারো, সবাই ওকে বাউন্ডুলে বলতো, লোফার বলতো, কিন্তু আমি ওকে দাদা বলতে আমাকে মন করতো। তো আমি তখন আর পাচ্ছি না, তখন আমি কী করলাম, আমি ওই আমার ঠিক পাশের যে ঘর ছিল, সেই ঘরে যে ফ্যামিলি ভাড়া ছিল তাদের ফোন ছিল। আমরা আমাকে একটা ফোন করতে দেবে, আমার শরীর ভীষণ খারাপ। সেটাই রাত্রিবেলা ওনারা ছিলেন না, বলে হ্যাঁ অবশ্যই একটা ফোন করো না। তো আমি ফোন করলাম, ফোনটা করে আমি দাদাটাকে ডাকলাম। কাকে ডাকবো? আমার বালুঘাটটাতে কোনো নাম্বার আমার কাছে নেই, জানা নেই। তো দাদা এলো, সঙ্গে সঙ্গে এলো। আসার পরে দাদুকে হাওয়া করে কেঁদে আমি সব কথা বললাম। বলে ও মা, এরকম তোমার অবস্থা, চলো তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। তবে ডাক্তারের কাছে আমাকে নিয়ে গেল, সোনোগ্রাফি করলো। এবার সোনোগ্রাফি করতে করতেই যেটা হয় আর কি, সামনাসামনি বুঝতে পারছি, বলছে যে বাচ্চাটা আর নেই। এতটা দেরি হয়ে গেল, ভীষণ কেঁদেছিলাম আমি। আর ওখানকার তখন বলেছিল তুমি ভর্তি হবে তো, আমার দাদাটা বলেছিল, কিন্তু ভর্তি হওয়ার জন্য তো তোমার মানে হাজব্যান্ডকে থাকতে হবে সাথে। বললাম দাদা তুমি পারলে তুমি ভর্তি করিয়ে দাও, হ্যাঁ, কারণ আমাকে তখন ভর্তি হতেই হবে। ওখানকার লোক কেমন ছিল জানো, যে মালদার মানুষের মানসিকতাটা কেমন ছিল, মানে ওদের রেস্ট হাউসে যারা যারা ছিল আর কি, রায়গঞ্জটা পুরো আলাদা, সবাই ভীষণ ভালো। আমার কষ্টটা আমার সাথে কী হয়েছে কেউ জানতে চাইলো না। একটা কথাই শুধু আমার কানে এলো, হায় রে, আমার বরের নাম তো কুণাল, তো বললো যে হায় রে কুণালের কি কপাল দেখো, ওর ওকে একটা বাচ্চাও উপহার দিতে পারলো না। এই হচ্ছে মানসিকতা সবার। আর আমার অবস্থা ভীষণ খারাপ, দেখুন প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করছি। তারপর আমার দাদা, মানে ওই দাদাটা আর কি, লোকাল যে দাদাটা, সে আমাকে ওখানে ভর্তি করিয়ে দিল। আমার হাজব্যান্ডকেও খবর দিল, আমাকে ওখানে ভর্তি করে রেখেছে। অবশেষে আমার হাজব্যান্ড এসে পৌঁছলো, সন্ধ্যে নাগাদ এসে পৌঁছলো, তাকে খবর দেওয়ার পরে। এটা সকালের ঘটনা, সন্ধ্যেবেলা উনি এসে পৌঁছলেন। তারপরে উনি যা যা মেথড সেগুলো করতে বললেন আর কি ডাক্তারকে। তো ডাক্তার বললাম মোটামুটি ঠিকই ছিল, হঠাৎ করে কী হলো এমন যে এত কিছু হয়ে গেল, এত সব হয়ে গেল, ভেতরটা মানে যা তো অবস্থা এরকম হয়ে গেল, ওর বাচ্চাটা বাঁচতে পারলো না। তা উনি জানেন, উনিকে বলেছিলেন আর কি। তো আমার যে কী অভিজ্ঞতা সেটা কি বলবো তোমাদেরকে, এটা বলে আমি শেষ করছি। কালকে আবার পরবর্তী আমি ভিডিওতে আসবো, এটা প্রচণ্ড বড় হয়ে যাচ্ছে। আমাকে একটা রুমে নিয়ে গেল, তো আমার একটা রুমে নিয়ে গিয়ে তখন কত 3-4 মাস হবে জানো তো। এবার আমার দুটো হাত বেঁধে দিল, আমার দুটো পা বেঁধে দিল দড়ি দিয়ে। তারপর অ্যাসিড নিয়ে
গলিয়ে দিল জিনিসটা। চিৎকার করছি আমি, মনে হচ্ছিল মানে আমার প্রাণ বেরিয়ে যাবে, এত চেঁচাচ্ছি, এত যন্ত্রণা, এত জ্বালা, এত কষ্ট। ওইভাবে ওরা ওই জিনিসটাকে ক্লিয়ার করলো। খুব দুর্বল হয়ে পড়েছিলাম, শরীর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। খুব 2 দিন হসপিটালে থাকলাম, ভীষণ কাঁদছি। 2 দিন হসপিটালে থাকলাম, ধরে ধরে যেদিন আমার হাজব্যান্ড আমাকে বাড়িতে নিয়ে এলো, সেদিন রেস্ট করলাম। পরের থেকে রান্না করে কে খাওয়াবে? তো আমি তো দাঁড়িয়ে কাজ করার মতো অবস্থায় ছিলাম না, ওই নিচে ওভেনটা নামিয়ে দিয়েছিলাম মাটিতে। তো আমি নিচে রান্না করছি, আমার বর বাথরুমে চান করতে ঢুকেছে। একটা যেটা ভুল করেছিলাম, সিনথেটিক ম্যাক্সি পরেছিলাম। তো ছোলার ডাল বানিয়েছি আমি, আর সাঁড়াশি দিয়ে না আমি এরমভাবে বাটিটা ধরেছি, মানে পাত্রটা ধরেছি, এরমভাবে করে আমি দিচ্ছি, যেখানে ছোলার ডাল করেছি সেখান থেকে ওই পাত্রটা ঢালছি। আমার খেয়াল নেই কখন ওই ফুটন্ত ডালটা আমার এরমভাবে মানে কাত হয়ে গেছে বাটিটা আর কি, আমার ওটা খেয়াল নেই, জানো তো। তো নিমেষের মধ্যে সিনথেটিক ইয়ে তো পুরো চেপে ধরেছে ইয়েটা। নিমেষের মধ্যে দেখলাম যে পুরো সিনথেটিকটা চেপে ধরলাম মাংসটা আর কি, আমার হাঁটুর উপর বসেছিলাম আর কি বাবু হয়ে। সঙ্গে সঙ্গে ম্যাক্সিটা সরাতে গিয়ে দেখলাম পুরো এতটা মাংস উঠে এলো হাঁটুর, মানে পুরো বা হাঁটুর এতটা জায়গা আর নেই। চিৎকারের মতো চিৎকার করে যাচ্ছি, পারছি না, পাগলের মতো চেঁচাচ্ছি আমি, পাগলের মতো। সেই সময়টা ওই বিল বাঁচিয়ে ওই আমার ওই দাদাটা এসেছিলো, পাড়ার দাদাটা। তো আমার বর তাড়াতাড়ি করে বাথরুম থেকে বেরোলো, দৌড়ে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে কোলে করে নিয়ে গিয়ে আবার ডাক্তারের কাছে হসপিটালে নিয়ে গেল। ওখানে গিয়ে ওয়াশ করলো, ওখানে গিয়ে মানে যা তা অবস্থা হয়ে গিয়েছিলো। তারপর আমাদের তো আবার কলকাতার টিকিট কাটা ছিল আমাদের, তো সেটা তো ওই দাদা এসেছিলো, দাদা হেল্প করেছিল, আমাকে ট্রেনে তুলে দিয়েছিল, মানে কোলে করে আমার হাজব্যান্ড আর দাদা। ওই অবস্থা। আমার বাড়িতে গেলাম, বাড়িতে পৌঁছলাম, যখন দেখলো আমার মা কুটলো, মা বলেছে এই অবস্থায় কী এমন ওষুধ খেয়েছিস? মাকে তো জানানো হয়নি আমার আর বাচ্চাটা নেই, এই অবস্থায় কী ওষুধ খেয়েছিস তুই? তোর তো অন্য কিছু না হয়ে যা, তুই এইভাবে পড়ে গেলি কীভাবে? ভুল। আমার মা আমাকে জিজ্ঞেস করছে কী করবো, আমি হাওয়াও করে কাঁদছি। তখন বলেছে তুই কোনো ওষুধ খাসনি তো, তাহলে তো বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে যাবে। তো পরে মাকে ধীরে সুস্থে যখন আমি বললাম, মা ভীষণ কেঁদেছিল, চিৎকার করে ভীষণ কেঁদেছিল আমার মাটা, যে এরকম হয়ে গেল তো, তোর এত কষ্ট তুই ভোগ করলি, এত কষ্ট তুই পেলি। তো আজ এইটুকু অনেকটাই বড় হয়ে গেল, তোমরা শুনে নিও, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমাদেরকে যখন জীবনের গল্পটা বলছি না, সব কিছু চোখের সামনে একেবারে তাজা ভাসছে, জানো তো। মানে এই জিনিসগুলো যে আমার ওপর ঘটেছে, সব কিছু আবার যেন সব মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে আসি, ভিডিওটা কষ্ট করে স্কিপ না করে তোমরা দেখো। অনেক ভালোবাসা নিও, সবসময় হাসি খুশি থেকো, আর অবশ্যই সাবধানে থেকো, কেমন? তোমাদেরকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসা দিলাম। আজকে আসছি, লাভ ইউ, টাটা।